Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাসের সিরিজ জিকে ডোজ ক্লাস নাম্বার 49তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং এখানে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ইউটিউবে ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ। দেখে রাখো আমাদের ক্লাস রুটিন কি আছে। মে মাসের ক্লাস রুটিন তোমরা এখানে আমার পাচ্ছ সকাল 8:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশনে। এবং অন্যান্য কখনকার ক্লাস হয় একটু দেখে নাও। এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন। এবং আমাদের পেড কোর্স তোমরা পাবে দ্য ওয়ে TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা আমাদের প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপ, TWS একাডেমি নামে সার্চ করলে পেয়ে যাচ্ছ। ওকে, তো আমরা যে প্রশ্ন আলোচনা করছি এখানে, আজকের প্রথম প্রশ্ন সঠিক উত্তর কি হবে? দারুণ একটা প্রশ্ন এবং প্রশ্নটা সহজ আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। সুপ্রিম কোর্টের গঠনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের গঠনের ধারণা নেওয়া হয়েছে নিম্নের কোন দেশ থেকে? সকলের সেশনে যারা কানেক্ট আছো অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। সঠিক উত্তর মনে রাখবে, সঠিক উত্তর হয়ে যাবে জাপান। জাপান থেকে সুপ্রিম কোর্ট গঠনের ধারণা নেওয়া হয়েছে। বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছে বলতো? DY চন্দ্রচূড়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, জীবদেহে প্রধানত কয় ধরনের জনন দেখা যায়? জীবদেহে প্রধানত কয় ধরনের জনন দেখা যায়? জনন পদ্ধতি কয়টি? জীবদেহ বলতে প্রাণী উদ্ভিদ সকলের কথা বলা হচ্ছে। সঠিক উত্তর কি হবে? মানুষের জনন পদ্ধতি হচ্ছে যৌন জনন। তো যৌন, অযৌন, অঙ্গজ আর একটা কি রয়েছে অপুংজনী। টোটাল 4 ধরনের জনন পদ্ধতি আমরা জীবদেহে দেখতে পাবো। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে 4টি। কি কি? অঙ্গজ জনন বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমরা এটা বলবো, অযৌন জনন আছে অনুন্নত প্রাণীদের, যৌন জনন উন্নত প্রাণীদের এবং কিছু রয়েছে অপুংজনী। এই হচ্ছে 4টি জনন পদ্ধতির নাম। পরবর্তী প্রশ্ন, অযৌন জননের একক কি? অযৌন জনন এর একক কি? গ্যামেট, রেণু, বুলবিল, কর্কোদ্গম। অযৌন জননের একক নিম্নের কোনটি হবে? সঠিক উত্তর হবে রেণু বা স্পোর। এবং যৌন জননের একক হবে গ্যামেট। গ্যামেট বলা হয় যৌন জননের একক। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট মিলিত হয়ে তৈরি হয় জাইগোট। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করে কোন ধারার অধীনে? বলতে পারবে? আমরা জানি যে 18 নম্বর ধারায় রয়েছে পদবী গ্রহণ নিষিদ্ধকরণ। তো সেখানে সারনেম সংক্রান্ত বিষয় আছে এবং 18 নম্বর অনুচ্ছেদ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 14 থেকে 18 রয়েছে স্বাধীনতা, সাম্যের অধিকার। আচ্ছা, সাম্যের অধিকারের মধ্যে এটা পড়ছে 22 নম্বর ধারা। 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে মিউকরের জনন পদ্ধতি নিম্নের কোনটি? মিউকর এক ধরনের ছত্রাক, এর জনন পদ্ধতি কোনটি হবে? বলতে পারবে? অঙ্গজ জনন, অযৌন, যৌন নাকি অপুংজনী? মিউকরের জনন পদ্ধতি নিম্নের কোনটি হবে? মিউকর এক ধরনের ছত্রাক, এর জনন পদ্ধতি হচ্ছে অযৌন জনন। কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপান বহন করতে পারে? কৃপান বলতে গেলে এক ধরনের ছোট ছুরির কথা বোঝায়। কৃপান বহন করতে পারে কারা? শিখরা। শিখদের একটা নিয়ম আছে, আমরা ইতিহাসে পড়েছি, পঞ্চক। পঞ্চক মানে কি? শিখদের পালনীয় একটা বিষয় পঞ্চক। কচ্ছ, কড়ি, কঙ্কতি, কেশ, কৃপা, এই হচ্ছে 5টি জিনিস শিখদের পালনীয় আছে, যেটা গুরু গোবিন্দ সিং চালু করেছিল।
পঞ্চকক প্রবর্তন করেন শিখ গুরু, দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং, তাই তো? গুরু গোবিন্দ সিং এই পঞ্চকর প্রবর্তন করে। তাহলে এটা একটা ধর্মীয় ব্যাপার, এটা হচ্ছে ধর্মীয় অধিকারের মধ্যে পড়বে, ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে এই কৃপান বহন করতে পারে এর মধ্যে। বোঝা গেল? গুরু গোবিন্দ সিং ছিল দশম এবং শেষ। এরপরে আর গুরুপদ ছিল না, তারপর তার শিষ্য বান্দা বাহাদুর শিখ ধর্মের নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, নিম্নের কোন প্রাণী যৌন এবং অযৌন জনন করতে পারে? মানে এমন একটা প্রাণী রয়েছে যেটা ব্যতিক্রম, যৌন অযৌন উভয় জনন করতে পারে। অ্যামিবা, হাইড্রা, পায়রা, বাদুড়। কি হবে সঠিক উত্তর? জনন থেকে কিছু প্রশ্ন করাচ্ছি এবং কিছু সংবিধান রিলেটেড কোশ্চেন আজকে ক্লাসে আলোচনা করা হচ্ছে। নিম্নের কোন প্রাণী যৌন এবং অযৌন জনন করতে পারে? সঠিক উত্তর মনে রাখবে হাইড্রা। প্রশ্নটা একটু নোট করে নিও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে কি? কি জারি করতে পারে? লেখো, আদেশ, অধ্যাদেশ, বিজ্ঞপ্তি। সঠিক উত্তর কি হবে? তো লেখো বা রিট, রিট বা লেখো জারি করতে পারে, লেখো বা রিট বলা হয়। কটি রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। আমরা জানি যে 32 আর্টিকেল রয়েছে সুপ্রিম কোর্ট। কোনো ব্যক্তি মৌলিক অধিকার যদি ক্ষুব্ধ হয় তাহলে 5টি রিট জারি করতে পারে। তার মধ্যে 5টির মধ্যে কি কি আছে? হেভিয়াস কর্পাস রয়েছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, আরো রয়েছে কুইয়ারান্টো সার্টিওরি, আর একটা কি রয়েছে বলতো? একটা হচ্ছে তোমার উৎপ্রেষণ বলা হয় বাংলায়, উৎপ্রেষণ মানে সার্টিওরি, ম্যান্ডামাস, একটা হচ্ছে প্রহিবিশন। তো এই 5টি রিট জারি করতে পারে। এটা কে পারে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আর্টিকেল কত নম্বর? আর্টিকেল 32 জোরে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আর্টিকেল 226, 226। যাই হোক, পরবর্তী প্রশ্ন। এখানে 5টি আমি আর লিখলাম না, তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকের কাছে বই আছে নিশ্চয়ই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্যে শাসন বিষয়ক ক্ষমতা ন্যস্ত হচ্ছে রাজ্যপালের হাতে, তাই তো? রাজ্যের প্রধান রাজ্যপাল। তো রাজ্যের শাসন বিষয়ক ক্ষমতা কিছু বা ক্ষমতা আছে রাজ্যপালের হাতে। এটি কত নম্বর ধারায় বলা হয়েছে? বলতে পারবে কত নম্বর ধারায় এটি বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর মনে রাখবে 154(1) বা 154 নম্বর ধারা এখানে বলা হয়েছে। শুধু 154 যদি থাকে, 1 না থাকে, 154 ক বা 154(1) না থাকে, 154 থাকলে সেটাই তুমি অ্যান্সার করবে। তো রাজ্যপাল প্রত্যেক রাজ্যে একটা থাকার কথা, তাই তো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপালকে কে অ্যাপয়েন্ট করেন বা নিযুক্ত করেন বলতে পারবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি? রাজ্যপাল যাকে বলা হয় গভর্নর, তাই তো? এই রাজ্যপাল সম্পর্কে কিছু প্রশ্ন মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান স্থায়ী রাজ্যপাল যিনি 22তম আছেন, সিভি আনন্দ বোস। রাজ্যপালকে অ্যাপয়েন্ট করছেন রাষ্ট্রপতি, ঠিক আছে? রাজ্যপাল হওয়ার জন্য বয়স কত লাগে বলতো? রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
আমরা জানি রাষ্ট্রপতি, তোমাকে যদি বলা হয় প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার, পিএম অবলিক সিএম, 25 লাগে মিনিমাম এজ। মিনিমাম এজ বা ন্যূনতম বয়স লাগে 25 ইয়ার। তোমাকে যদি বলা হয় প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি, কত বয়স লাগে? তুমি বলবে কত? 35 ইয়ার, 35 বছর। এখানে 35 বছর লাগে রাজ্যপাল বা গভর্নর হওয়ার জন্য। তাহলে এখানে আমরা এখানে গভর্নরটাও লিখে দিলাম, গভর্নর। এই তিনটি তোমার মনে রাখতে হবে। কত বছর লাগবে? ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন পার্টে, রাজ্যপাল সম্পর্কে কিছু প্রশ্ন বলছি, সংবিধানের কোন পার্টে রাজ্যপাল সম্পর্কে বলা হয়েছে? টোটাল পার্ট কটি বর্তমানে? বর্তমান টোটাল পার্ট আছে 25টি পার্ট। টোটাল পার্ট যখন সংবিধান চালু হয় 1950 সালে ছিল 22টি, বর্তমানে 25টি অধ্যায় রয়েছে। এই 25টি পার্টের মধ্যে রাজ্যপাল সম্পর্কে বলা হচ্ছে কোন পার্টে, বলো তো? রাজ্যপাল সম্পর্কে বলা হয়েছে পার্ট নাম্বার 6-এ। 6 নম্বর পার্টে রাজ্যপাল সম্পর্কে বলা হয়েছে। আমরা যেমন বলি যে সংবিধানের মৌলিক অধিকার কোন পার্টে রয়েছে? পার্ট 3-তে। নাগরিকত্ব পার্ট 2-তে আছে। তারপর মৌলিক কর্তব্য পার্ট 4-এতে রয়েছে। পার্ট 4-এ রয়েছে নির্দেশাত্মক নীতি, তেমন এটি আছে পার্ট 6-এ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাজ্যপালের শপথ গ্রহণ কোন আর্টিকেলে আছে? তাহলে একই রকম প্রশ্ন কিছু করিয়ে দিলে কি হবে, এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে তোমরা পারবে। রাজ্যপালের শপথ গ্রহণ আমরা জানি যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ কত নম্বর আর্টিকেল আছে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ রাষ্ট্রপতির শপথ গ্রহণ রয়েছে আর্টিকেল কত? আর্টিকেল 60। রাজ্যপালের শপথ গ্রহণ মনে রাখবে 159। উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ কত আছে জানো? উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ রয়েছে আর্টিকেল 69-এ। আর্টিকেল 69 রয়েছে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ। চলো পরবর্তী প্রশ্ন, মানুষের দেহে সেক্স ক্রোমোজোম সংখ্যা কয়টি? মানুষের দেহে টোটাল ক্রোমোজোম কয়টি আছে? তার মধ্যে ক্রোমোজোমের কি কি ভাগ আছে? ক্রোমোজোম টোটাল আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, একটা অটোজোম, অর্থাৎ দেহ ক্রোমোজোম, একটা সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি, আর মোট হচ্ছে 46টি। মোট 46টি, আর এটা হচ্ছে দেহ ক্রোমোজোম, যেটাকে বলা হয় অটোজোম। অটোজোম সেক্স ক্রোমোজোম যদি পুরুষের ক্ষেত্রে বলো এটা থাকে XY, আর ফিমেলের ক্ষেত্রে বলো XX। এইভাবে লেখা হয়। একই প্রজাতির দুটি জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি সংকরায়ন ঘটানোকে কি বলে? দ্বিসংকর জনন, একসংকর জনন, কর্কটগম, নাকি ত্রিসংকর জনন? তো এই একসংকর জনন, দ্বিসংকর জনন, এই যে পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী মেন্ডেল, মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। গ্রেগর জোহান মেন্ডেল নামটা প্রত্যেকে শুনেছ, তাই তো? এই গ্রেগর জোহান মেন্ডেল, তাকে কি বলা হয়?
বংশগতিবিদ্যার জনক, বংশগতিবিদ্যার জনক বলা হয়। এবং এই যে পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী মেন্ডেল, এই পরীক্ষাকে বলা হয় এক সংকর জনন। ঠিক আছে, এক সংকর জননে জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত কত হয়? এক সংকর জননে মনে রাখবে জিনোটাইপ অনুপাত হবে, জিনোটাইপ অনুপাত হয় 3:1, সরি, জিনোটাইপ মানে হচ্ছে জিনগত, এটা হবে 1:2:1, 1:2:1 এটা হবে। আর ফিনোটাইপ অনুপাত যেটা বাহ্যিক বৈশিষ্ট্য, ফিনোটাইপ, এই জিনোটাইপ ফিনোটাইপ কিভাবে বুঝছি? একটা হচ্ছে লম্বা, দুটো সংকর লম্বা গাছের মধ্যে যদি কি করা হয়, দুটো সংকর লম্বা গাছের মধ্যে যদি তোমার সংকরায়ন ঘটানো হয়, সেক্ষেত্রে আমরা দেখব একটা পিওর লম্বা, খাঁটি লম্বা গাছ তৈরি হচ্ছে। আর ফিনোটাইপ হয় 3:1। অর্থাৎ যেটা বলতে চাইছি, দেখো একটা লম্বা গাছ একটা ছোট গাছ সংকরায়ন ঘটানোর ফলে যেটা তৈরি হলো একটা সংকর লম্বা গাছ তৈরি হলো, মটর গাছ। এবার এই দুটো মটর গাছ নিয়ে যদি এদের মধ্যে এক সংকর জনন ঘটানো হয়, তাহলে আমরা কি কি পাচ্ছি? দেখো, এই বড়টি একটা পাবো, দুটো পাবো এরকম, একটা পাবো ছোটটি। এই তিনটি হচ্ছে লম্বা, বাহ্যিক দৃষ্টিতে এই তিনটি হবে লম্বা, আর এটা হবে বেঁটে। কি হবে? এটা হবে বেঁটে। এই লম্বা তিনটির মধ্যে এটা হচ্ছে ফিনোটাইপ, এটা হচ্ছে ফিনোটাইপ রেশিও, বাহ্যিক। ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য দেখে তুমি বুঝবে যে তিনটি লম্বা এবং একটি বেটে, অর্থাৎ এই হচ্ছে 3:1 ফিনোটাইপ অনুপাত। এবার যদি ভিতরের বৈশিষ্ট্য তুমি দেখো, তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমরা কি বলছি, এই দুটো হচ্ছে সংকর লম্বা, এই দুটো হবে এটা আর এটা, এই দুটো হচ্ছে সংকর লম্বা, এটা হচ্ছে খাঁটি লম্বা, এটাকে বলা হবে খাঁটি লম্বা। এটা হচ্ছে খাঁটি বেটে আর কি, পুরোপুরি বেটে। এই হচ্ছে ব্যাপার, মানে এই হচ্ছে এক, এটা একটা, এই দুটো একটা, আর এটা একটা, মানে এই তিনটি দিয়ে এবার জিনোটাইপ বৈশিষ্ট্যটা হচ্ছে, জিনোটাইপটা কি পাচ্ছি? জিনোটাইপ পাচ্ছি। তাহলে জিনগত বৈশিষ্ট্য যেটা পাচ্ছি আমরা, এটাকেই বলছি জিনোটাইপ বৈশিষ্ট্য 1:2:1। ওকে, এই হচ্ছে এক সংকর জননের জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত, এটাকে বলছি ফিনোটাইপ অনুপাত। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাজ্যসভায় তফসিলি জাতি এবং উপজাতির জন্য কত শতাংশ আসন সংরক্ষণ রয়েছে? বলতে পারবে? রাজ্যসভাতে তফসিলি জাতি এবং উপজাতির জন্য কত শতাংশ আসন সংরক্ষিত আছে? রাজ্যসভার টোটাল ক্যাপাসিটি কত? 250 আর 250, ক্যাপাসিটি হচ্ছে 250, টোটাল ক্যাপাসিটি 238 প্লাস 12, 12 জন রাষ্ট্রপতি মনোনীত। এখানে কোনো ওইভাবে সংরক্ষিত নেই, কোনো ধরনের আসন ওইভাবে সংরক্ষিত নেই, এত পার্সেন্ট হতে হবে এরকম কোনো বিষয় নেই। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ,
সঠিক উত্তর হয়ে যাবে সুমন বেরি। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে সঠিক উত্তর আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কেন্দ্র সরকার অনুমোদিত মুদ্রা বাজারে প্রচলন করতে পারে নিচের কোন সংস্থা? কেবলমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক, নাকি সমস্ত ব্যাংক? এই মুদ্রা বাজারে চালাতে পারে বা ছাড়তে পারে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। সঠিক উত্তর হচ্ছে আরবিআই। হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা হলো কি? কোনো ব্যক্তি যদি হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য যে যোগ্যতা লাগবে সেটা কি বলতে পারবো? সেটা হচ্ছে হাইকোর্টে অন্তত 10 বছর অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। মিনিমাম অভিজ্ঞতা হাইকোর্টে 10 বছর প্র্যাকটিস করতে হবে অ্যাজ এ অ্যাডভোকেট। তারপর তো তাদের ক্রাইটেরিয়া রয়েছে, সেই অনুযায়ী তারা নিযুক্ত হতে পারে। নিম্নের কোন ধারা বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়? আর্টিকেল কত নম্বর সংবিধানে আছে যেটার রেসপেক্টে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করা হয়? 231, 124, 130, 214। মনে রাখবে সঠিক উত্তর হবে 124, 124। এবার হাইকোর্ট বললে হয়ে যাবে 214। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা হচ্ছে আমাদের যে ব্যাচ চলছে বর্তমান পেড কোর্সে, তোমরা যারা আমাদের ব্যাচ নিয়েছো বা যারা নিতে চাও দেখে রাখো, আমাদের ব্যাচ রেলের ব্যাচ একটা লঞ্চ হয়েছে মে মাসে, এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ চলছে। ফাউন্ডেশন ডাব্লিউবিপি কেপি প্রস্তুতির জন্য এই ব্যাচটা নেবে। বর্তমান যারা নিতে ইচ্ছুক ডাব্লিউবিপি পরীক্ষার জন্য এই ব্যাচটা অবশ্যই নিতে পারো। অন্যান্য যে ব্যাচগুলো আছে এখানে লেখা রয়েছে, এবং এখানে কিন্তু একদম ফুল প্যাকেজ পাবে ওই পরীক্ষার জন্য, টোটাল প্রস্তুতি দেওয়া হচ্ছে। ওকে, চলো বলো নিম্নের কোনটি বিভাজিত হয় না? যে কোষগুলো এখানে আছে বলতে হবে কোন কোষটি বিভাজিত হয় না। দেহকোষ, স্নায়ুকোষ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোন কোষটি হবে এখানে? তোমরা যদি বলো সঠিক উত্তর কি হবে? স্নায়ুকোষ। স্নায়ুকোষ এটি কিন্তু বিভাজিত হয় না, স্নায়ুকোষের সেন্ট্রোজোম থাকে না। ভারতে 100 টাকার নোটে সই থাকে কার? বলো। গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেক্রেটারি অর্থমন্ত্রক, ভারতের অর্থমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী। তো 100 টাকা বা 500 টাকা বা 2000 টাকার নোট বর্তমান যেগুলো আছে 20, 50, সেগুলো সব সই থাকে কার? গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই গভর্নর। আরবিআই গভর্নর। বর্তমান আরবিআই গভর্নর কে রয়েছেন? বর্তমান যে আছেন তার নাম কি? বর্তমান আছেন ডক্টর শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। একটি পদার্থের পরমাণু এবং সেই আইসোটোপ পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে কিসের? আমরা বলি আইসোটোপ মানে পরমাণুর প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা। এই যে ভর সংখ্যা আলাদা তাহলে কেন হচ্ছে? ভর সংখ্যা মানে কি? পরমাণুর ভর সংখ্যা বলতে কি জানি আমরা? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এটা যদি চেঞ্জ হয়, প্রোটন যদি ফিক্সড হয়, তাহলে যেটা কম বেশি হচ্ছে সেটা হচ্ছে নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার উপর ডিপেন্ড করছে এই পার্থক্যটা। পি মানে প্রোটন, ঠিক আছে? এখানে পি মানে হচ্ছে প্রোটন, প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন এই দুটো মিলে তৈরি হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা। তাহলে একটা পরমাণু, ধরো কার্বন পরমাণু C612 এবং C614, এই দুটো পরমাণু একে অপরের আইসোটোপ। এখানে 6টা হচ্ছে প্রোটন আর 12 হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রন, মানে এখানে 12টার মধ্যে 6টা আছে নিউট্রন, এখানে 14টার মধ্যে 8টা আছে নিউট্রন। তাহলে যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কিসের? নিউট্রন। এটা পাল্টাচ্ছে, এটা পাল্টাচ্ছে, এটা ফিক্সড। কিসে? আইসোটোপের ক্ষেত্রে। এখানে আইসোটোপের ক্ষেত্রে ফিক্স, অন্য ক্ষেত্রে না হতে পারে। আইসোটোপের ক্ষেত্রে আমি কথা বলছি, এটা কিন্তু বলে রাখতে হবে।
অন্য ক্ষেত্রে কি হবে সেটা দেখে বলতে হবে। যাই হোক, চলো পরবর্তী প্রশ্ন। স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি সিভি রমন, তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন। তার যে আবিষ্কারটাকে বলা হয় রমন এফেক্ট, এবং তার জন্য নোবেল পুরস্কার পাচ্ছে 1930 সালে। ভারতের প্রথম পদার্থবিদ যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছে সিভি রমন, এবং এটা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য। আলোর বিক্ষেপণের জন্য, মনে রাখবে, আলোর বিক্ষেপণ। এটা আগেও আমি পড়িয়েছি তোমাদের। আলোর বিক্ষেপণ ইংরেজি হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। বানানটা ভুল হতে পারে, স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং অফ লাইট বানানটা ভুলভাল হয়েছে, আগে থেকে বলে দিচ্ছি, কারণ স্ক্যাটারিং অফ লাইট আলোর বিক্ষেপণ। যাই হোক, পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? সঠিক উত্তর মনে রাখবে, এটা হবে পাঞ্জাব। পাঞ্জাবে মন্ত্রিসভা গঠিত হয়নি। আচ্ছা, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো, এবং আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি। নিচের কোনটি বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ অংশ নয়? ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো আউট অফ 26 তোমাদের স্কোর কত হলো একটু জানিয়ে দেবে, এবং আমাদের পেড কোর্স তোমরা পাবে TWS একাডেমি অ্যাপে, এবং ফ্রি কোর্স বলতে ফ্রি ক্লাসগুলো চলছে আমাদের দুটো ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, এবং এই চাকরির প্রস্তুতির জন্য আমাদের সাথে যারা যুক্ত আছো তারা বুঝতে পারছো, যারা নতুন যুক্ত হচ্ছ তারা কোনো রকম সন্দেহ বা হেজিটেশনের জায়গা নেই। ক্লাস করতে থাকো, দেখবে ঠিক তুমি চান্স পেয়ে যাচ্ছ, দাঁড়িয়ে যাচ্ছ। ওকে, তাহলে প্রথম যে জিনিসটা তোমার মধ্যে ঢোকাতে হবে সেটা হচ্ছে কোন চাকরি তুমি পেতে চাইছো, তোমার টার্গেটটা কি সেটা আগে ফিক্সড করো, সেই অনুযায়ী তুমি প্ল্যান করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, এবং প্রিপারেশন যখন নেবে একদম 100% দিয়ে দেবে নিজের, তবে কিন্তু সাফল্য দ্রুত আসবে, আদারওয়াইজ লেট হবে। ওকে, তো চেষ্টা করো, নিশ্চয়ই তুমি সফল হবে। এটাই কিন্তু এই যে চাকরি পাওয়ার মূল মন্ত্র। চেষ্টা করতে হবে, চেষ্টা তোমার বিফলে যাবে না। তুমি সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও, দেখবে তুমি ঠিক দাঁড়িয়ে যাচ্ছ। ওকে, তাহলে এখানে আজকে সেশন এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।